আমার জিডিপির আকার বড় হচ্ছে এবং উন্নয়নের ধারাবাহিকতায় আমরা চাই যে বেশি উৎপাদনশীল খাতে আমার সম্পদ ব্যয় হোক। দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ডক্টর নাজনীন আহমেদ, তিনি কাজ করছেন অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS-এ। বিদেশের বাজারে আসলে কোন স্কিলটার ডিমান্ড তৈরি হবে, আমার বাজারে তো আমরা নিজেদের মতো করে অর্থনৈতিক পরিকল্পনা করি, সেই জায়গায় আমাদের একটা গ্যাপ থেকে যায়। তিনি শুধু কর্মক্ষেত্রে একজন সফল নারী নন, ব্যক্তি জীবনেও দেখিয়েছেন নিজের অপরিহার্যতা। দরিদ্র মানুষকে উঠে আসার বড় সুযোগ হচ্ছে তাকে শিক্ষা আর স্বাস্থ্য দেয়া। কোয়ালিটি যদি ভালো না হয়, পড়ে তার কাজে লাগবে সেরকম সাবজেক্ট যদি সে না পড়ে, তাহলে খালি গ্র্যাজুয়েট বানায় তো কোনো লাভ নেই। অর্থনীতির মতো বিষয় নিয়ে পড়াশোনা করে অনার্স ও মাস্টার্স দুবারই পান ফার্স্ট ক্লাস। বাংলাদেশকে যতখানি আমরা ধাক্কাটার কথা ভেবেছিলাম, আমি মনে করি এদেশের মানুষ, এদেশের ব্যবসায়ী, এদেশের কৃষক, কৃষিখাত, তারা কিন্তু অর্থনীতিটাকে বাঁচিয়ে দিয়েছে। গুণী এই অর্থনীতিবিদ জাগো নিউজের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে কথা বলেছেন করোনা পরবর্তী অর্থনৈতিক সংকট ও সম্ভাবনা নিয়ে। তার সঙ্গে কথা বলেছেন জাগো নিউজের সহকারী সম্পাদক ডক্টর হারুন রশিদ। দুষ্ট ঋণ খেলাপি, ইচ্ছা করে ঋণ খেলাপি, তাদের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স দরকার। প্রিয় দর্শক, জাগো নিউজের বিশেষ সাক্ষাৎকার পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের সামনে উপস্থিত আছেন BIDS-এর অর্থনীতিবিদ, অর্থনৈতিক বিশ্লেষক ডক্টর নাজনীন আহমেদ। আমরা আজকে তার সাথে কথা বলবো বাংলাদেশের করোনা পরবর্তী যে অর্থনৈতিক বিপর্যয়, সেগুলো থেকে কীভাবে আমরা কাটিয়ে উঠতে পারি, অর্থনৈতিক সামগ্রিক বিষয় নিয়ে আপনাদের সামনে তার সাথে আজকে কথা বলবো। আশা করি আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন। আপা, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনাকে ভালো আছেন বুঝতে পারছি করোনার মধ্যেও। জি আপা, আপনি কেমন আছেন? এখন পর্যন্ত সুস্থ আছি। এই যে মহামারী কাল অতিক্রম করছি, সবচেয়ে বড় বিপর্যয় যে প্রাণহানির ঘটনা তো ঘটছেই, আমরা এখন এখান থেকে বেরোতে পারছি না। গোটা বিশ্বই যদিও এই সমস্যায় আক্রান্ত, কিন্তু বাংলাদেশের ক্ষতিটাও নেহায়েত কম নয়। আমরা একই চেইনে যেহেতু আছি, অর্থনৈতিক চেইনে, তো সারা পৃথিবী এখন মানে গ্লোবাল ভিলেজ। তো এই সংকট আমরা যতটুকু অতিক্রম করেছি সেটা তো করেছি, সামনে যে দিনগুলো আছে সেখানে আমরা কিভাবে ওভারকাম করতে পারি অর্থনৈতিক জায়গাটাতে? আপনি ঠিকই বলেছেন যে আসলে বাংলাদেশের অগ্রগতিটা কিন্তু খুব ভালো হচ্ছিল। বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে সারা দুনিয়া মনে করছে যে বাংলাদেশ হচ্ছে নেক্সট 11, নেক্সট 5 যারা পৃথিবীতে খুব ভালো করবে, এগিয়ে আসবে। এবং আমরা 2014 সনে নিম্ন মধ্য আয়ের দেশ হয়ে গেলাম। আমরা উন্নয়নশীল দেশ হওয়ার পথে প্রথম ধাপটা অতিক্রম করে আমরা যেভাবে এগোচ্ছিলাম, তাতে 2024 সনে আমাদের কিন্তু ডেভেলপিং কান্ট্রি হয়ে যাওয়ার কথা। এবং আমরা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, যেটা সেইখানে বাংলাদেশের অর্জন সর্বজন প্রশংসিত হয়েছে, দারিদ্র্য বিমোচনের অর্জন। সেই জায়গায় করোনা এসে মানে সারা দুনিয়ার মধ্যেই বাংলাদেশকেও মানে একটা যেটাকে বলে যে নাড়া দিয়ে যাওয়া, যে আমাদের চলমান ট্রেন যেন থামিয়ে দেওয়া, হ্যাঁ থামিয়ে দেওয়া, সেরকম একটা অবস্থা করেছিল। এই জন্য বলছি যে শুরুতে আতঙ্কটা ছিল অনেক বেশি। আমরা যখন লকডাউনে গেলাম, তখন যখন অর্থনৈতিক কর্মকাণ্ড চারদিকে বন্ধ হয়ে গেল, স্বাভাবিকভাবে আমরা বিভিন্ন অ্যাসেসমেন্টে দেখা গেল প্রায় 1.5 কোটি মানুষ নূতনভাবে দরিদ্র হয়েছে। বাংলাদেশের জনসংখ্যায় স্বাভাবিক অবস্থাতেই 20% মানুষ দরিদ্র। তার মানে আপনি 16.5 কোটি মানুষের দেশে আমাদের প্রায় 4 কোটির কাছাকাছি মানুষ দরিদ্র। এবং যদি আমরা 10% মানুষকে ধরি অতি দরিদ্র, তাহলে প্রায় 2 কোটির মতো কাছাকাছি মানুষ স্বাভাবিক অবস্থাতেই অতি দরিদ্র। সেইখানে আমাদের যেখানে আমরা এদেরকে টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এদেরকে দারিদ্র থেকে মুক্ত করার দিকে ছিলাম, সেইখানে করোনা এসে আমাদের দারিদ্র, বেকারত্ব, এই জিনিসগুলোর উপর একটা চাপ তৈরি করেছে। এবং করোনার ওইটা প্রভাব কাটিয়ে আমরা যখন কিছুটা জীবন জীবিকা এই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে স্বাভাবিক করার চেষ্টা করছি, তখন আবার নতুন করে যে একটা দ্বিতীয় ঢেউ বলছে সারা দুনিয়ায়, বিশেষ করে শীতকালে, সেটা কিন্তু আমরা বাংলাদেশে সেটাও দেখছি। কারণ বাংলাদেশে কিন্তু মাঝখানে মৃত্যুর হার প্রতিদিন ধরেন মৃত্যুর পরিমাণ 13 জন 14 জনেও কিন্তু নেমে গিয়েছিল, আবার সেটা 35 এরকম এর উপরে চলে গেছে। হ্যাঁ, তার মানে আবারও কিন্তু আমরা বাংলাদেশেও একটু দেখতে পাচ্ছি। সেই জায়গায় আমাদের কিন্তু প্রথম ধাক্কায় আমরা যতটা ভেবেছিলাম যে অর্থনীতি বিপর্যস্ত হবে, এমনকি ওয়ার্ল্ড ব্যাংক বলেছিল আমাদের যেখানে স্বাভাবিক গ্রোথ রেট 8.2%, সেখানে ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে 1 থেকে 3%-এর মতো গ্রোথ হবে বাংলাদেশে। কিন্তু সেইখানেই এখন আমরা যেভাবে জীবিকায় ফেরত গেছি,
তাতে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশকে যতখানি আমরা ধাক্কাটার কথা ভেবেছিলাম, আমি মনে করি এদেশের মানুষ, এদেশের ব্যবসায়ী, এদেশের কৃষক, কৃষিখাত, তারা কিন্তু অর্থনীতিটাকে বাঁচিয়ে দিয়েছে। এবং এখানে আমি বলবো যে এই সময় যখন আমাদের এই লকডাউনের সময় রপ্তানি বলতে গেলে বন্ধই হয়ে গিয়েছিল একদম, সেইখানে কিন্তু দেশীয় বাজার নির্ভর যে ব্যবসাগুলো আছে, যে কোম্পানিগুলো আছে, তারা কিন্তু সচল থেকেছে। এবং এইখানে আমাদের দেশীয় মানুষের যেমন নিয়েছে, তারা জীবন এবং জীবিকার প্রশ্নে জীবিকাকেই তারা অগ্রাধিকার দিয়েছে, এমপ্লয়মেন্টটাকে, এই যে মানুষগুলো তাদের কিন্তু কর্মসংস্থানটা এই মানুষগুলোর রয়েছে। পাশাপাশি আমরা দেখেছি যে ঝুঁকির মধ্যেও বিভিন্ন পণ্য সামগ্রী কিন্তু আমাদের দেশ থেকে বাইরে গেছে। হ্যাঁ, রপ্তানি অনেক কমেছে এই সময়টাতে। এই যে তারা উৎপাদন কার্যক্রম রেখেছেন, জীবিকাতে ফেরত গেছেন, সেখানে ঝুঁকি ছিল, সেই ঝুঁকি মোকাবেলায়ও আমি মনে করি যে এখনও আমাদের তো অনেক মানুষ অসচেতন, সত্যি কথা, অনেক দুর্বলতা আছে, আমি নিজেও বলি, তারপরেও আমি এটাকে প্রশংসা করতে চাই যে মানুষ যেইভাবে এই জিনিসটাকে মোকাবেলা করে অর্থনৈতিক কাজে এসেছে, এটা আসলে স্যালুট করার মতো বাংলাদেশে। এবং সেই জায়গাতেই আপনি দেখবেন যে আমাদের দেশীয় কোম্পানি যারা ধরেন অনেক এমপ্লয়মেন্ট তৈরি করে, এবং আপনি জানেন যে বাংলাদেশের গুটিকত কোম্পানি যারা একসময় আমরা খালি বাজার বলতে ইউরোপ, আমেরিকা, কানাডা, আমাদের পণ্য এসব দেশে যাবে এটাই বুঝতাম। আফ্রিকাতে যে আমাদের পণ্য যেতে পারে, সেখানে যে আমাদের পণ্যের এত ডিমান্ড আছে, আমরা কোনোদিন ভাবিনি। এবং সেখানে চাষাবাদ হতে পারে, বাংলাদেশের চাষাবাদ তো হতেই, সেটা তো আসছে, কিন্তু আমি বলছি যে পণ্য, যে আমাদের মশলা, আমাদের জুস, আমাদের আচার, আমাদের বিভিন্ন রকম চিপস এবং অ্যাগ্রো প্রসেসড প্রোডাক্ট, এইটা কিন্তু আফ্রিকায় আমাদের মশলা এবং এগুলোর বিশাল একটা বাজার তৈরি হয়েছে। এবং প্রথম দিকে লিডিং একটা দুটা কোম্পানি, আপনি ধরেন প্রাণ কিংবা এরকম একটা দুটা গ্রুপের সাথে সাথে আপনি দেখবেন অন্যরাও কিন্তু এখন যোগ দিয়েছে। এবং একটা সময়ে 2005-এ আমাদের WTOর স্যানিটারি ফাইটোস্যানিটারি কিছু ক্লজ আছে, অর্থাৎ হেলথ ক্লজ, যেটা উন্নত দেশের ক্ষেত্রে খুব কড়াকড়ি। এটা আমি বলছি না আমাদের দেশে এটা শিথিল থাকুক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ছিল আননেসেসারি কড়াকড়ি ইউরোপের বাজারে, ফলে আমাদের অনেক প্রোডাক্ট সেখানে যেতে পারছিল না। এবং সেই সময়ে আমি দেখেছি যে প্রাণের প্রোডাক্ট তারা চিন্তা করলো যে আমাদের ওই ইউরোপের বাজারে যেগুলো ডিমান্ড, এই প্রোডাক্টটি কেন আমার বানাইতে হবে, আমি কেন দুনিয়ায় আরও 5 জায়গায় মার্কেট খুঁজি না। এবং সেইখানে আমি তখন দেখেছি যে তখন তারা প্ল্যান করছে। আমার কয়েকটা সেমিনারে যাওয়ার সৌভাগ্য হয়েছিল এবং ওই সময় আমি একটা কাজ করছিলাম, যেই কারণে প্রাণের পুরো ফ্যাক্টরি আমি ভিজিট করেছি নরসিংদীতে এবং ঢাকায় ওনাদের হেড অফিসও। তো ওই সময় আমি দেখেছি যে তারা প্ল্যান করছে তখন যে আমরা এখন আফ্রিকার বাজার ধরবো, এবং আমাদেরকে দেখালো যে আফ্রিকার কোন কোন দেশে তারা কী কী পণ্য পাঠাবে। তো আমি এই জন্য বলছি যে করোনার সময়ও এরকম বেশ কিছু কোম্পানি যারা এরকম প্রতিষ্ঠিত বড়, এবং তার সাথে সাথে কিছু নতুন কোম্পানিকেও আমি দেখেছি। করোনা আমাদেরকে ধাক্কা দিয়েছে, নাড়িয়ে দিয়েছে, সারা দুনিয়ার অনেক দেশের মতোই আমরা ক্ষতিতে পড়েছি। তবে বাংলাদেশ এখন পর্যন্ত যে জিনিসটা দেখাচ্ছে, তাতে ক্ষতিটা আমরা যেরকম শুরুতে ভেবেছিলাম তার থেকে আমরা বেটার পারফর্ম করছি। আমাদের সবচেয়ে ধাক্কাটা বোধহয় লেগেছে কর্মসংস্থানের ক্ষেত্রে। এমনিতেই তো আমাদের বেকারত্বের হার যথেষ্ট বেশি আছে এবং হতাশার একটি বড় জায়গা এটি, যে বেকারত্বের হাহাকার আছে। সরকার দলের একটি স্লোগান আছে যে গ্রাম হবে শহর। তো যারা শহর থেকে গ্রামে যাচ্ছে, মানে অর্থনৈতিক প্রয়োজনে বা টিকতে না পেরে, বিশেষ করে করোনা মহামারীর সময়ে, তারা কিন্তু সেই অর্থে অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে গ্রামে সেইভাবে যুক্ত হতে পারছে না। গ্রামকে অর্থনৈতিক কর্মকাণ্ডের একটা কেন্দ্রবিন্দু বা চাঞ্চল্য সেখানে নিয়ে আসার ক্ষেত্রে আসলে কী করণীয় আছে? গ্রাম হবে শহর, তখন কিন্তু করোনা চিন্তা করে হঠাৎ করে মানুষ গ্রামে যাবে সেটা চিন্তা করে না। এটার মূল মন্ত্রটা ছিল যে অনেক ক্ষেত্রেই নাগরিক জীবনের বিভিন্ন সুযোগ সুবিধা সেগুলো শহরেই থাকে, স্কুল, কলেজ, রাস্তাঘাট, বিদ্যুৎ, তারপর আপনি যদি এখনকার যুগে বলেন ইন্টারনেট সুবিধা, বাজার ব্যবস্থাপনা, মানুষের বিভিন্ন পণ্য বিক্রির সুযোগ সুবিধা, এগুলো শহরাঞ্চলে যত পাওয়া যায় গ্রামে পাওয়া যায় না। সুতরাং গ্রামকে ওই সুযোগ সুবিধা দেওয়া হবে। শহর মানে খালি কনক্রিটের বিল্ডিং করে দিবে তা না, গ্রামে এই সুযোগগুলো থাকবে। তার ফলে যেটা হচ্ছে যে অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ হবে, অর্থাৎ শহর বা বড় বড় নগরকে কেন্দ্র করে যে অর্থনীতি, যেটা পরিবেশকে দূষণ করছে, ঘিঞ্জি করছে, মানুষের জীবনযাত্রা বিপর্যস্ত করছে, মানুষ শহরকে অযোগ্য করছে, সেই জায়গা থেকে মানুষের বিভিন্ন জায়গায় উন্নয়ন হবে, ফলে পুরো দেশের উন্নয়নটা এটার বন্টনটা সুষম হবে। কিন্তু করোনার কারণে যে মানুষ গ্রামে চলে যাচ্ছে, এইখানের অনেকেই কিন্তু যাচ্ছেন এটাকে একটা সাময়িক ফেরত যাওয়া নিয়ে।
অনেকে খুব কমই আছেন যারা পুরোপুরি সব গুটিয়ে চলে যাচ্ছেন। কেউ হয়তো মনে করছেন এখন বাচ্চার স্কুল তো অনলাইন, বাসা ভাড়া দিতেও আমার সমস্যা, ঠিক আছে আমি এখন কিছুদিন গ্রামে গিয়ে থাকি। ফলে একটা অংশ কিন্তু আসলে গ্রামে গিয়ে থাকলে হয়তো থাকার জায়গাটা আছে, বাড়ি ভাড়া লাগবে না, আত্মীয় স্বজন আছে, এক ধরনের যেটা বলি সামাজিক সাপোর্ট সেটা পাবেন। এখন এখানে দুটো দিক আছে, অনেকে কিন্তু পার্মানেন্টলি সেখানে থাকবেন সেই পরিকল্পনা নিয়েও যাননি। তবে গ্রাম যদি আজকে সত্যিই শহর হয়ে থাকতো এই করোনার আগে, তাইলে কিন্তু অনেকে ফেরত গিয়েও ওইখানেই কর্মসংস্থানের সুযোগ খুঁজতেন। আমি ব্যাপারটাকে এইভাবে বলতে চাই যে সুযোগ না থাকলে মানুষ গিয়ে ওইখানে কেমনে করে টিকবে সেইটা না বলে আমি বলতে চাই, কারণ এখন তো এরা চলে গেছে হঠাৎ করে, কিন্তু সত্যিকার অর্থে গ্রামগুলো যদি শহরের সুযোগ সুবিধা পায় তাহলে বিভিন্ন সময়ে মানুষ কিন্তু আগ্রহী হবে যে সেখানেই থাকতে, সেখানেই তার জীবন জীবিকা নির্বাহ করতে। এবং এখানে এখন কিছু মানুষ আসলে গ্রামে গিয়ে সাময়িক কর্মসংস্থান খুঁজেছে, যেমন কৃষিতে অনেক শ্রমিক আছে যারা শহরে কাজ করতেন, তারা গ্রামে গিয়ে এই যে ধান কাটার সময় ধান কাটলেন, এবং কৃষিতে এরপরেই আবার আপনার আমন ধানের সময় সেইগুলোর রোপণে সেগুলোতে যুক্ত হলেন। আবার এর মধ্যে কিন্তু বন্যা হয়ে গেল, ফলে গ্রামীণ অর্থনীতি কিন্তু ওইটা তো একটা বড় ধাক্কা খেয়েছে করোনার পাশাপাশি বন্যায়। তো আমি যেটা বলতে চাই যে গ্রামে এখনও কেউ আসলে যারা শহর থেকে গেছেন পার্মানেন্ট জীবিকা তারা খুঁজছেন না, তবে যারা খুঁজছেন সেইখানে আমি মনে করি অবশ্যই গ্রাম হবে শহর এই নীতি বা এই পরিকল্পনার আলোকে যে বিষয়গুলো করার কথা ছিল আমরা আসলে ওইগুলোতে মনোযোগ দিতে পারি। বরং এই সময়ে আমরা যদি বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের গতিটা একটু ভালো করি, তাহলে যে যোগাযোগ ব্যবস্থার যদি ভালো হয়, তাহলে কিন্তু শহরগুলো যখন গ্রামের কাছাকাছি হবে তখন কিন্তু মানুষকে শহরে এসে আর থাকতে হবে না, তারা এই যাতায়াত করে গ্রাম আর শহরের মধ্যে রেগুলার সংযোগটা রাখতে পারবেন। আমি মনে করি যে ওই জায়গায় মনোযোগ দেওয়া। জি, গ্রামীণ অর্থনীতির একটি বড় যোগানদাতা কিন্তু কৃষক। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কৃষি পণ্যের কিন্তু কৃষক কিন্তু উৎপাদন খরচও তারা অনেক ক্ষেত্রে তুলতে পারে না। আমাদের অনেক কৃষি পণ্য প্রায় মরে যেতে বসেছে, এই অর্থে যে ধরুন পাট ছিল, পাট একটা বিরাট সম্ভাবনার জায়গা। কিছু কিছু পণ্যের মোড়কে পাটের তৈরি জিনিসপত্র ব্যবহার বাধ্যতামূলক করছি, কিন্তু অন্যদিকে আবার পাটকল বন্ধ করে দিচ্ছি। মানে এই যে বৈপরীত্য, এটা কেন? মানে এটাকে না আমরা একটু যদি খণ্ড খণ্ডভাবে না দেখে সার্বিকভাবে দেখি তাহলে কিছু উত্তর পাবো। প্রথম কথা হচ্ছে জিডিপিতে কৃষির অবদান কমার মানে কৃষি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেটা না। আমার জিডিপির আকার বড় হচ্ছে এবং উন্নয়নের ধারাবাহিকতায় আমরা চাই যে বেশি উৎপাদনশীল খাতে আমার সম্পদ ব্যয় হোক, এবং সেই জন্যই শিল্পায়নটা দরকার। আর পাশাপাশি কৃষিতেও আমাদের বিশেষ করে মূল যেখানে আমাদের চাহিদার জায়গা চাল ডাল আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্য, সেই জায়গায়ও কিন্তু আমরা স্বয়ংসম্পূর্ণ হতে চাই, এবং সেইখানে আমাদের এখন মূল দৃষ্টিভঙ্গি হচ্ছে কারিগরি বা টেকনোলজির উন্নয়ন। অর্থাৎ কম জমিতে বেশি ফসল আমি উৎপাদন করব, কম পানি দিয়ে আমি বেশি ফসল উৎপাদন করব। আমাদের কৃষি জমি কিন্তু কমে যাচ্ছে সেই জায়গায়, হ্যাঁ, যেহেতু জমি আমি শিল্পে দিচ্ছি সুতরাং আমার কম জমিতে বেশি ফসল উৎপাদন করতে হবে, সারা বছর ধরে উৎপাদন করতে হবে। আপনি দেখবেন যে সেই জায়গায় কিন্তু যাচ্ছে, কিন্তু গবেষণার জন্য আরও অনেক বরাদ্দ দিতে হবে। পাশাপাশি এই করোনার সময় আপনি ঠিকই বলেছেন যে আসলে কিন্তু আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে দিয়েছে এই মানে কৃষি, এবং সেই কারণে আমাদের ধানের ভাম্পার ফলন হয়েছে। এবং আপনি যেটা বললেন যে তাহলে কৃষক তো দাম পায় না, সেই জায়গাতে কিন্তু দেখেন গত বছর কৃষকরা ধানের দাম পায়নি, বড় রকমের লস করেছে। এই বছর কিন্তু যেহেতু কৃষকের কাছে সঠিক সময়ে কিছু ঋণ পৌঁছেছে, সরকার কতটা ধান কিনবে সেটার ঘোষণাটা আগে এসছে, এই কারণে কিন্তু কৃষক যেটা করে সাধারণত ভিজা ধান সাথে সাথে বিক্রি করে দেয়। কেন? কারণ তার অনেক দেনা থাকে বাজারে। তো এইবার করেছে কি, সে যদি ওই সময়টা কিছু ঋণ পায় যে তার পাওনাগুলো পরিশোধ করতে পারবে, তখন কিন্তু সে ধানটা শুকানোর হয়ে গেলেই বিক্রির দামটা অনেক বেশি। আমরা সেটা এবার কিছুটা দেখেছি, এবার কিন্তু ধানের দাম অতটা কমে নাই। আবার আমি আপনি যারা শহরে থাকি আমরা তো কিনে খাই চাল, আবার ওই চালের কম দামে চাল, হ্যাঁ, আমরা আবার চালের দাম বাড়লেও কিন্তু আমরা এখানে আলাপ আলোচনা করব যে চালের দাম কেন বাড়ছে, সেটা আমরা দেখেছি বেড়েছে কিন্তু এই বন্যার পরে। তো সেই জায়গায় যে সাধারণ মানুষকে কম দামে নিত্য প্রয়োজনীয় পণ্য দেয়া, আবার কৃষককে মূল্য দেওয়া, এই দুয়ের মাঝখানে যেটা থাকে, একটা তো হচ্ছে দরিদ্র মানুষকে সহায়তার জন্য স্বল্প মূল্যে যে বিক্রির ব্যবস্থাটা এটা বাড়াতে হবে। পাশাপাশি হচ্ছে আমাদের যে কমিউনিকেশন, অর্থাৎ কৃষি পণ্যের যে আমরা বলি সাপ্লাই চেইন, মানে মধ্যস্বত্ব ভোগীর এটা তুলে দিতে হবে, মাঝখানে কিন্তু একজন লাভ করে। হ্যাঁ, কিন্তু এইখানে একটু আমার চিন্তা ভাবনা অন্য কথা, আমি মধ্যস্বত্ব ভোগীকে তুলে দিতে চাই না, কারণ এই মধ্যস্বত্ব ভোগীরা কিন্তু আমার একটা এমপ্লয়মেন্টের জায়গা। কালকে যে লোকটা গ্রামের কৃষকের কাছ থেকে ফসল কিনে আনে,
সে যদি না থাকতো অনেক কৃষক কিন্তু একটু দূরের হাটে গিয়ে বিক্রি করার মতো অবস্থা তার নাই। আমি বলতে চাই যে এই মধ্যস্বত্ব ভোগী বা যেটাকে আমরা সবসময় কেমন যেন একটু নেতিবাচক দৃষ্টিতে দেখি, আমি বলতে চাই তারা যেন এফিশিয়েন্টলি কাজ করতে পারে, অর্থাৎ তার কারিগরি জ্ঞানও এমন হবে, ট্রান্সপোর্ট সিস্টেম এমন হবে, লস কম হবে। আমার প্রচুর দরকার এখন যে শীতল রাখে পণ্য, শাকসবজি শীতল রাখতে পারবে এরকম যানবাহন আমার প্রচুর দরকার। এখন এরকম যানবাহনের ব্যবসা যিনি করেন, যিনিও মধ্যস্বত্বভোগী, আমরা তাকে কেন না কিছু সাপোর্ট দিই। কৃষক তো সেই দিনাজপুরের কৃষক তো ঢাকায় এসে তার সবজি বিক্রি করবে না, কাজে সেইখান থেকে আনতে হবে কাউকে না কাউকে। সেই জায়গায় আমাদের সাপোর্ট দরকার, সেই জায়গায় আমার ভালো রাস্তাঘাট দরকার যেটা দ্রুততায় আসবে, সেই জায়গায় আমার এই ধরনের যানবাহন দরকার, সেই জায়গায় আমার কোল্ড স্টোরেজ দরকার, সেই জায়গায় আমি যেন কৃষক তার পণ্য রেখে রেখে আস্তে আস্তে বিক্রি করতে পারে, সেই সাপোর্ট আমাকে তাহলে দিতে হবে। সরকার কিন্তু এখন প্ল্যান করেছে যে এই ধান রেখে দেওয়ার জন্য, যেটাকে সাইলো বলছে, প্রাকৃতিকভাবেই এটা সংরক্ষণ করা যাবে, বিভিন্ন কোল্ড স্টোরেজের জন্য বরাদ্দ দিবে বলছে, সহযোগিতা করবে। আমি মনে করি যে এই জায়গাগুলো যদি বাস্তবায়ন হয়, এগুলো না আসলে বলার পরে বাস্তবায়নের জায়গায় অনেক কিছু ঢুকে যায়, দুর্নীতি ঢুকে যায়। হ্যাঁ, আমি যদি এই জায়গাটা একটু আসি, আপনারা দেখবেন যে 5,000 টাকা কৃষি ঋণ নিতে যে পরিমাণ মানে ঝক্কি ঝামেলা পোহাতে হয় একজন কৃষককে, কিন্তু আমরা দেখি হাজার হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। কৃষকের ক্ষেত্রে যেটা আসলে সরাসরি অর্থনীতিতে সেটি আসবে, সেক্ষেত্রে কিন্তু আমরা আইন কানুনের জটিলতা একটু বেশি দেখতে পাই। আমি ব্যাপারটাকে বলতে চাই আসলে আইন কানুনের মতোই হওয়া উচিত, সেটা কৃষকের জন্য যা বড়োর জন্য যা সব সমান হওয়া উচিত। আমি এটা বলবো না যে ঠিক আছে বড়কে মাফ করে দিচ্ছি দেখে আমি সবাইকে, তাহলে সমাজে এটা হবে যে টাকা নিয়ে আর ফেরত দিতে হয় না। তো কৃষক তো, এবং তখন ওই কৃষকের মধ্যেও সকল কৃষক কিন্তু দরিদ্র কৃষক না, সব কৃষক তো দরিদ্র না, তাহলে তখনও দেখা যাবে ওইখানে আবার যারা ক্ষমতাশালী কৃষক সে যে ঋণটা নিয়ে নিবে, দরিদ্র কৃষক যার প্রয়োজন উনি পাবেন না। কাজেই আইনটা সবার জন্য সমান হতে হবে, আইনটা সবার ক্ষেত্রেই সমভাবে প্রযোজ্য হতে হবে। সেইখানে আমরা বড়দেরকে কেন ছাড় দেই, এই যে যেটাকে বলা যায় যে ক্ষমতাকে আমরা যেখানে ক্ষমতা আছে সেখানে আমরা তোয়াজ করি, এবং এটা যে সবসময় রাজনৈতিক ক্ষমতা তা নয়। আপনি এমন অনেক ব্যক্তিকে বলেন তার পয়সার ক্ষমতা, সোজা কথা। এবং সেই জায়গায় আইনের প্রয়োগটা যেমন ভালো দরকার, পাশাপাশি আমি মনে করি যে আমরা একটা ঋণ দেওয়ার সময় এই যে নো ইওর ক্লায়েন্ট ব্যাংকের যেটা পদ্ধতি কেওআইসি, এই কেওআইসি করার ক্ষেত্রে আসলে আমার যে পরিমাণে টুলস দরকার, এখন ধরেন আজকে কিন্তু আমাদের ন্যাশনাল আইডি হওয়াতে অনেক কিছু সহজ। একটা ন্যাশনাল আইডি কম্পিউটারে ঢুকে আমি নাজনীনের অনেক কিছু আপনি সেখানে অনায়াসে পেয়ে যাচ্ছেন, ভেরিফাইড হয়ে যাচ্ছে। এরকম আমরা যদি কিছু পদ্ধতিকে সিম্পল করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমার দেখা যাবে যে এই যে দুর্নীতির জায়গাটাতে যখন স্বচ্ছতাটা আসবে, তখন কিন্তু আমরা দেখব যে অনেক কিছু দুর্নীতি কম হচ্ছে। এবং আপনি দেখেন জেনুইন কারণে কিন্তু অনেকে ঋণ খেলাপি হয়। জেনুইন কারণ বলতে বোঝাচ্ছি, ধরুন সে একটা ব্যবসা শুরু করেছে, আগুন লেগে গেল, সে এলাকায় একটা অ্যাক্সিডেন্ট হলো, তার জীবনে কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, আমরা সবাইকে সমান কাতারে দেখছি, এটাও কিন্তু ঠিক না। দুষ্ট ঋণ খেলাপি আছে যে ইচ্ছা করে ঋণ নিয়ে ওই যে হারায় যায়, আপনি বললেন ওরকম কিন্তু আছে, পাচার করে তারপরে এখন। হ্যাঁ, আমরা এখন এই যে তাদের ক্ষেত্রে যদি আমি কঠোর না হই, তাইলে হবে কি, ওদেরকে জিয়ায় রাখার জন্য আমার অনেক কিছু আইন আমি শিথিল করে রাখছি। যারা দুষ্ট ঋণ খেলাপি, ইচ্ছা করে ঋণ খেলাপি, তাদের বিরুদ্ধে আমার জিরো টলারেন্স দরকার। তার ব্যবসা বাণিজ্য সব ঠিক চলছে, উনি মানে লাক্সারি জায়গায় থাকছেন, সেই রকম গাড়ি দিয়ে চড়ছেন, কিন্তু উনি ব্যাংকের টাকা শোধ করতে পারেন না, সেখানে আমার কঠোর হওয়া দরকার। এবং এই জায়গায় যে হলমার্ক কেলেঙ্কারি বলি, বিসমিল্লাহ কেলেঙ্কারি বলি, এরকম যেগুলো হয়েছে সেইটার মানে শাস্তির জায়গাটাতে হ্যাঁ আদায় করা হচ্ছে, কিছু লোক জেলে গেছে, কিন্তু এরকম তো আরও অনেক কেস আছে। এবং সেই জায়গায় কঠোর শাস্তিটা যদি হয়, পাশাপাশি আমি বরং মনে করি যারা মানে ঠিক দুষ্ট ঋণ খেলাপি না, তার ব্যবসার কারণে উনি ক্ষতিগ্রস্ত, উনি যাতে ঋণটা ফেরত দিতে পারেন, সেইখানে কিন্তু আসলে রিশিডিউলিং দরকার। রিশিডিউলিং শুনলেই আমরা সবাই মানে বলি হ্যাঁ ঋণ খেলাপি, আটকে উঠে ঋণ খেলাপিকে সমর্থন দেওয়া হচ্ছে। কিছু ঋণ খেলাপিকে আপনার যারা ওই যে ব্যবসাটা চালাতে গিয়ে উনি সৎ ব্যবসায়ী, কোনো কারণে উনি খেলাপি হয়েছেন, তাকে আমি যদি একটু রিশিডিউল করে তার ব্যবসার ক্ষেত্রে একটু পরামর্শ দিয়ে তাকে হেল্প করতে পারি, সেটা কিন্তু আসলে অর্থনীতির জন্য ভালো। কাজেই দুর্নীতি অর্থাৎ যে ইচ্ছা করে ঋণ খেলাপি হয় বা ক্রাইম, আর একজন সৎ ব্যবসায়ী খেলাপি হয়ে গেলেন, এই দুটোকে একত্রে মিলানো ঠিক না। আমাদের দেশে আমরা দেখতে পাই যে মধ্যবিত্ত শ্রেণী সবসময় একটা সংকটে থাকে এবং তাদের আসলে যাওয়ার কোনো জায়গা থাকে না। তারা বড় বিনিয়োগের দিকেও যেতে পারে না, আবার ক্ষুদ্র বিনিয়োগের ক্ষেত্রেও তাদের
তেমন কোনো জায়গা নেই যেখানে তারা বিনিয়োগ করবে। মানে 5 লাখ বা 3 লাখ, 2 লাখ, 1 লাখ টাকা যার কাছে আছে, তিনি গৃহিণী হতে পারেন, তিনি একজন সাধারণ মানুষ হতে পারেন, কৃষক হতে পারেন, তার কিন্তু আসলে বিনিয়োগের এই জায়গাটি নেই। মানে ফলে তার অর্থনৈতিক গতি প্রবাহটা বা চাঞ্চল্যটা তিনি সেখানে ধরে রাখতে পারছেন না। এই জায়গাটিতে আসলে কি করণীয় রয়েছে? মধ্যবিত্ত আসলে একটা বায়বীয় জিনিস। মধ্যবিত্তর যে সংজ্ঞা, এটা কিন্তু অন্যরকম। একটা সময় মধ্যবিত্তের সংজ্ঞাটা কিন্তু আসলে অর্থনীতির থেকে বেশিরভাগ ছিল কালচারালি, যারা একটু লেখাপড়া করবে, সাংস্কৃতিক চর্চা করবে, মূল্যবোধ বেশি, মূল্যবোধ আবেগ খুব বেশি। বেশি থাকবে, পয়সার দিকে যাবে না, এরকম ছিল একটা মধ্যবিত্ত আমাদের বরাবরই। এখন আপনি এখন যে মধ্যবিত্তের নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে মধ্যবিত্ত, যার ঠিক সংজ্ঞাটা আন্তর্জাতিকভাবে বলা হয় যে কম পয়সাওয়ালা মানুষ, যদি আমরা বলি মানে দরিদ্র হবে, আপনি প্রতিদিন $1 ডে বলে যে সেটার নিচে হলে এটার পিপিপি ডলার। আরেকটা হচ্ছে মাথা পিছু যদি $3 থেকে $5 মধ্যে হয়, এটা একটা সংজ্ঞা অনেক সময় আছে মধ্যবিত্ত। সোজা কথা, যিনি মোটামুটি একটা টানাপোড়েনের মধ্যে চলেন, এটাই আমরা মধ্যবিত্ত বুঝি। সেইখানে মধ্যবিত্তের বিনিয়োগের আসলে সবচেয়ে ভালো জায়গা হওয়ার কথা ছিল ক্যাপিটাল মার্কেট, বা যেটাকে আমরা সহজ ভাষায় বলি পুঁজিবাজার বা শেয়ার মার্কেট। যদিও আসলে এটা পুঁজিবাজার, ঠিক শেয়ারটা তো পুঁজিবাজার থেকে আসে। তো এই পুঁজিবাজারের বাংলাদেশের অগ্রগতিটা খুব ব্যাপক না হয় এবং বিভিন্ন সময় বেশ কটি আমরা ধাক্কা দেখায়, আমরা এখানে আসলে বিনিয়োগটা ব্যাপকভাবে ছড়ায়নি, ছড়ালেও অনেকে গুটিয়ে নিয়েছে। আস্থাহীনতার জায়গা আছে কিছুটা ওইখানে এখনো আছে, মানে সাধারণ মানুষ ভয় পায় যেতে পুঁজিবাজারে। তাহলে বাকি যে জায়গাটা তারা নিশ্চিত বিনিয়োগ করতে চান, যেটা ফিক্সড ডিপোজিট, সঞ্চয়পত্র, এসব জায়গায় সাধারণত মধ্যবিত্তের অর্থটা যায়। এবং সেইখানে আপনি জানেন যে নারী যারা আছেন পারিবারিক সঞ্চয়পত্রে, এবং যারা একটু সিনিয়র সিটিজেন আছেন, পেনশন যারা পাওয়ার উপযুক্ত, তাদের জন্য কিন্তু বিশেষ কিছু স্কিমও আছে। এখন দেখা গেল যে অন্য জায়গায় যতই সঞ্চয়ের উপরে, আমানতের উপরে সুদের হার কমতে থাকলো ব্যাংকে, তখন বিপুল সংখ্যক যারা অল্প বয়সী, আমি বলবো ইয়াং, এবং প্রচুর যাদের পয়সা আছে সেই গ্রুপ, তারাও কিন্তু দেখা গেল ওই সুযোগটা নিল আর কি। সুযোগ স্বাভাবিকভাবে, এটা তো কোনো ইলিগ্যাল কিছু না, তারা বিনিয়োগ করছে না। আবার নিয়ম ভেঙে অনেকে যেই পরিমাণ ম্যাক্সিমাম বিনিয়োগ করা যায় সেইটা ভেঙেও বেশি বিনিয়োগ করেছেন। সেটা ধরার জন্য অবশ্য সাম্প্রতিক সময় সরকার বেশ কিছু নিয়ম চালু করেছে, যে এটা ইনকাম ট্যাক্স, 50 লাখ টাকা মনে হয়, হ্যাঁ, টিআইএন নাম্বার দেখাইতে হবে এবং তাদের প্রতিবার এবং বেশ কিছু ডিক্লারেশন দিতে হবে। তার ফলে ওইটা এখন যে আগে কত টাকার সঞ্চয়পত্র আছে সেটা ডিক্লেয়ার করতে হবে, এরকম নানান কিছু যুক্ত করেছে। কিন্তু এখন মধ্যবিত্তের জায়গাটা হলো যে এই জায়গাতেই তাদের বিনিয়োগ। এখন সেইখানে তো ইন্টারেস্ট রেটটা অনেক কমে গেছে এখন, বিকজ আমাদের 9-6 সুদের হার, যে বিনিয়োগ বান্ধব আবার লাগবে আমাদের অর্থনীতি। সেই জন্য আমাদের এখানে আসলে ক্যাপিটাল পুঁজিবাজারটা গড়ে তুলতে হবে। পাশাপাশি আমি মনে করি যে আরও বিভিন্ন ধরনের প্রোডাক্ট, যেখানে বন্ডে মানুষ বিদেশে বিনিয়োগ করে, বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড, এইটা আমাদের কনসেপ্টে কিন্তু আমরা এখনও আসলে আমরা এটা জানি না, যে এটা আসলে মানে মানুষ কিন্তু এটা বুঝে না। আমরা মনে করি কোথাও ব্যবসার জায়গা নেই, আমরা নিয়ে ব্যাংকে রেখে দেব। এই প্রোডাক্টগুলোকে জনপ্রিয় করতে হবে এবং এগুলোর ক্ষেত্রে যারা বিশেষজ্ঞ আছেন ফাইন্যান্সিয়াল মার্কেটের, আমি মনে করি তাদের সাথে মিলে কথা বলা দরকার। যে প্রোডাক্টগুলো হচ্ছে কিন্তু খুব সামান্য, আমরা কিছু বাংলাদেশের কিছু কোম্পানিকে ইভেন আমরা দেখেছি যে বিদেশে যে বন্ড, আমরা লন্ডনে প্রাণের বন্ড তারা ছেড়েছে, এবং এগুলো তো আমাদের জন্য ইতিবাচক। আমি মনে করি এরকম আরও অনেক প্রোডাক্ট, আরও অনেকে আসা উচিত। তাইলে মধ্যবিত্তের বিনিয়োগের জায়গা থাকবে, সে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবে, সে বন্ডে বিনিয়োগে, যা মানে এখন তো হচ্ছে অনেক টাকা থাকলে আপনি ওখানে অংশ নিতে পারেন, কিন্তু তখন হচ্ছে যে আপনি অল্প টাকাতেও যে মিউচুয়াল ফান্ডে অংশ নেওয়া যায়, যা এই তথ্যগুলা যেতে হবে। এবং পাশাপাশি আমি মনে করি সঞ্চয়পত্রের ক্ষেত্রে আমাদের অবশ্যই আসলে এটা মধ্যবিত্ত নিম্নবিত্ত সেটার জন্য না, আমি মনে করি অবশ্যই সিনিয়র সিটিজেন যারা, তাদের অনেকের কিন্তু একমাত্র আয়ের উৎসও কিন্তু এই সঞ্চয়পত্রের, তাদের ক্ষেত্রে কোনোভাবেই সুদের হার কমানোটা ঠিক না। এবং এটা আমরা পারবো, সিনিয়র সিটিজেনের জন্য আমার প্রোডাক্টটাই আলাদা হবে, সেটার সুদের হার আলাদা হবে এবং সেটা থাকা উচিত। কিন্তু আমি মনে করি যে যারা কর্মক্ষেত্রে আছেন কিংবা চাকরিতে আছেন, সেইখানে সঞ্চয়পত্র কত কিনতে পারবেন, কতটা সুদের হার, এগুলো কিন্তু প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন সম্ভব। এজ ভিত্তিক মানে বয়স ভিত্তিক ডাইভার্সিফিকেশন তো সম্ভবই। বৈদেশিক শ্রম থেকে আমাদের বেশিরভাগ টাকাটাই আসলে আসে। আমরা কিন্তু এখনও শ্রমিক রপ্তানির ক্ষেত্রে একেবারে যাদের স্কিল হ্যান্ডস না, মানে সেখানে গিয়ে যারা কাজ করে, সাধারণ কাজ, সেটা শ্রমিকের কাজ হতে পারে,
তো এই ধরনের ম্যান পাওয়ার আমরা পাঠাচ্ছি, কিন্তু আমাদের একই সঙ্গে নতুন নতুন শ্রম বাজার যেমন খুঁজে বের করা দরকার, তেমনই কিন্তু আপনারাই বলে থাকেন যে স্কিল হ্যান্ড পাঠালে এটা কিন্তু মানে ডাবল আয় হবে বা আরো অনেক বেশি আয় অনেক হবে। বেশি হচ্ছে। সেই জায়গাতে আসলে কি করণীয় আছে? সেই জায়গায় করছে, মানে এই পরিবর্তনটা খুব ধীর হচ্ছে, কিন্তু আমাদের প্রথম আমরা যেটা করার চেষ্টা করছি যে নিরাপদ অভিবাসন মানে নিরাপদে যারা মাইগ্রেট করছেন বিদেশে যে যাতে প্রতারিত না হন, তার সেই জায়গাটা আমরা বাংলাদেশ আমি মনে করি সরকার রিক্রুটিং এজেন্সিগুলোর দিকে হ্যাঁ নজর সেই দেবে। আগে কি এখন কিন্তু আইন কানুন করা, এখন বিদেশে যে বৈধ পথে না গিয়ে স্বেচ্ছায় অবৈধ পথে যান বা এমনভাবে যান যে আমি শিপে করে লুকায়, তাহলে তো এটা হচ্ছে যে একেবারেই অবৈধ অভিবাসন। কিন্তু অনেকে আছে যে রিক্রুটিং এজেন্সিগুলো যে চাকরির কথা বললো সেটা দিল না, তার কম টাকা পাইলো, ওই জায়গাতে একটা সংশোধন আনার বেশ আমি বলবো যে প্রচেষ্টা আমি লক্ষ্য করি। আরেকটা যেটা লক্ষ্য করছি সেটা হচ্ছে যে আগে মানুষ একটা মানে মামা চাচা খালু কিছু একটা আছে থাকে, কেউ গ্রামের লোক, তার সুবাদে চলে গেলাম, যেটাকে আকামা বলে সৌদি আরবে, এক ধরনের ভিসা, সেই ভিসা নিয়ে আমি চলে গেলাম, তারপরে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। এখন কিন্তু অনেকেই স্কিল হয়ে, মানে সেই স্কিলগুলো খুব বড় না, হয়তো একটু কাঠের কাজ অথবা রাজমিস্ত্রির কাজ এই ধরনের বা একটু ড্রাইভিং, এগুলো শিখে কিন্তু যাচ্ছে, কিন্তু এটার পরিসর বাড়াতে হবে। এটার পরিসরটা এখন বিএমইটি বা অন্য জায়গা থেকে বা বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলোর মাধ্যমে যে কাজগুলো করা হচ্ছে, আমি মনে করি এখানে একটা বড় পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের সুযোগ আছে। তার মাধ্যমে এই স্কিল ট্রেনিং প্রোগ্রামগুলোকে সাপোর্ট দেওয়া যায় এবং সরকার সেটা করছে। 2014 সন থেকে সরকারের একটা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, এসিআইপি বলে, যে স্কিল এনহ্যান্স করার জন্য বিভিন্ন সেক্টরে। তার মধ্যে কিন্তু এই ধরনের স্কিলের বিষয় আছে। তো এখানে একটা সমস্যা হয় যে বিদেশের বাজারে আসলে কোন স্কিলটার ডিমান্ড তৈরি হবে। আমার বাজারে তো আমরা নিজেদের মতো করে অর্থনৈতিক পরিকল্পনা করি, সেই জায়গায় আমাদের একটা গ্যাপ থেকে যায়। ট্রেনিংগুলোর মানে সাবজেক্টের পরিবর্তনগুলো খুব দ্রুত হওয়া দরকার, মানে প্রয়োজন অনুযায়ী, যে হঠাৎ করে বিদেশে দেখছি এই ধরনের একটা স্কিলের চাহিদা, আমরা যেন দ্রুত সেখানে মুভ করতে পারি। তো আমি মনে করি যে এই যে 2014 সনের পর থেকে এটা অনেক বড় একটা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এবং এটা আরও 2030 সন পর্যন্ত চলার কথা, যেটাকে আমরা বলি যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড, অর্থাৎ আমাদের জনসংখ্যায় যে তারুণ্যের আধিক্য, সেই তরুণকে স্কিল করে এখনই অর্থনীতির অগ্রগতি ধাক্কায় অনেক আগায় নিয়ে যাওয়া, যাতে 2040-এ যখন আমাদের জনসংখ্যার মধ্যে ডিপেন্ডেন্ট অর্থাৎ বৃদ্ধদের প্রপোর্শন বাড়ার যে সম্ভাবনা, তখন যাতে এই উন্নয়ন দিয়ে উন্নত দেশের মতো আমরা সামাল দেওয়া যায় এবং আমরা একটা উন্নয়নের পথে তখন একেবারে অটোমেটিক রাস্তার মধ্যে উঠে যেতে পারি। তো এই জন্যই আমি মনে করি এই যে স্কিল এনহ্যান্সমেন্টের যে সরকারের পদক্ষেপ, তার সাথে সাথে যদি প্রাইভেট সেক্টরের একটা ভালো সমন্বয় হয় এবং বিদেশের চাহিদা নির্ভর যে স্কিলগুলো এখন দেয়, এখন কিন্তু অনেক ধরনের কাজ শিখে তারা যায়, এটার গতি বাড়াতে হবে। এবং পাশাপাশি বাইরে যেহেতু বয়স্ক মানুষের সংখ্যা বেশি, আমরা জানি যে সেখানে প্রচুর নার্স দরকার হয়, মেডিকেল কেয়ার দেওয়ার, কিন্তু ওদের আবার তো আমাদের মতো যে হাতুড়ে ডাক্তার পাঠালে তো আমার হবে না, ওইখানে আমার স্কিলড নার্স যেতে হবে। তো সামগ্রিকভাবে আমাদের কিন্তু নানা চ্যালেঞ্জ আছে, আবার নানা সাফল্য আছে। আমরা এই ডিসেম্বরেই নিজস্ব অর্থায়নে যে পদ্মা সেতু, আমাদের বিজয়ের মাসে একটা বড় বিজয়, তো সামনে কিন্তু আরও অনেক চ্যালেঞ্জ আছে। তো সামগ্রিকভাবে বাংলাদেশের এই অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য ইমিডিয়েটলি বা সুদূর প্রসারী দুটো মিলিয়ে যদি আপনি ছোট করে বলেন যে আসলে কী ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন? দেখুন, পদক্ষেপ তো অনেক কিছু নেওয়া হয়েছে। আমরা দেখেছি একটা কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ এবং সেখানে অনেকগুলো প্যাকেজ আছে যেখানে নানান ধরনের মানুষকে হেল্প করার কথা বলা হয়েছে। আমি মনে করি ইমিডিয়েটলি এই প্রণোদনা প্যাকেজের ভালো বাস্তবায়ন দরকার এবং এখানে একটু পরিবর্তন আনতে হবে। বেশিরভাগ ক্ষেত্রে অনানুষ্ঠানিক খাতের মানুষের কাছে কিন্তু অর্থ কম যাচ্ছে। এই প্রণোদনা প্যাকেজে যেভাবে ডিজাইন করা হয়েছে তাতে যারা রেজিস্টার্ড বড় ব্যবসা করেন তাদের পক্ষে প্রণোদনা খুব সহজে পাওয়া যাচ্ছে, অন্যদিকে যারা ক্ষুদ্র উদ্যোক্তা তাদের কাছে প্রণোদনা তারা পাচ্ছেন না, তারা কম পাচ্ছেন। আমরা দেখি যে 20,000 কোটি টাকা দেওয়া হয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য, তার মাত্র অক্টোবর পর্যন্ত তার মাত্র 32 ভাগের মতো ডিসবার্স হয়েছে, বাকিটা এখনো ঋণ দেওয়া যায়নি। এটা একটা হচ্ছে যে এদেরই কিন্তু প্রয়োজন বেশি
এবং এদের মধ্যে আবার একটা অংশ আছেন যারা রেজিস্টার বা আনুষ্ঠানিক খাতে ব্যবসা করেন না, কিন্তু তার ব্যবসাটার প্রয়োজন অনেক। তাদের জন্য কিন্তু আলাদা করে ভাবতে হবে বা এখান থেকেও কিছু টাকা ওইভাবে নিতে হবে, বিশেষায়িত প্রতিষ্ঠানের মাধ্যমে দিতে হবে, যাতে ঋণটা মানুষের কাছে পৌঁছায়। এটা একটা উপায়। পাশাপাশি আমাদের কৃষির গুরুত্বটা আমরা দিচ্ছি, কিন্তু এই কৃষির সাপ্লাই চেইনে আমরা যে কথাগুলো বললাম, যেখানে যে পরিকল্পনাগুলো সরকার নিয়েছে এটার বাস্তবায়ন হতে হবে, এবং দীর্ঘমেয়াদে অবশ্যই আমাদের সম্পদ বিদেশে যাওয়াটা বন্ধ করতে হবে। এবং পাশাপাশি আমি মনে করি আমাদের বিরাট একটা জনগণের যে শক্তি, যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড ছাড়াও মানে আমাদের যারা সিনিয়র সিটিজেন আছে, আমি মনে করি সেই পর্যন্ত মানুষের যে শক্তি বাংলাদেশে, এইটার মানে কাজে জনসংখ্যা যেন বোঝা না হয়ে সম্পদে পরিণত হয়। এবং পরিণত হওয়ার জন্য যে এই যে দক্ষতা বৃদ্ধির যে সরকারের যে চেষ্টা, এটার মোমেন্টামটা মানে এটা একটু বড় রকমভাবে বাড়াইতে হবে এবং মানুষকে সুযোগ দিতে হবে। এখানে দরিদ্র মানুষকে উঠে আসার বড় সুযোগ হচ্ছে তাকে শিক্ষা আর স্বাস্থ্য দেয়া। এখন শিক্ষার কোয়ালিটি যদি, আমি দীর্ঘমেয়াদের কথা বলছি, কোয়ালিটি যদি ভালো না হয়, সাবজেক্টগুলো যদি সে যেগুলো পড়ে তার কাজে লাগবে সেরকম সাবজেক্ট যদি সে না পড়ে, তাহলে খালি গ্র্যাজুয়েট বানায় তো কোনো লাভ নেই। সেই জন্য আমি বলবো যে দীর্ঘমেয়াদে স্বাস্থ্য শিক্ষা ব্যবস্থায় আমি গুরুত্ব দেওয়ার কথা বলবো। অবকাঠামোর অগ্রগতি তো আছেই, তার পাশাপাশি এই মানুষকে কেন্দ্র করে মানুষের স্কিল বাড়ানোর জন্যই যাতে আমরা মনোযোগ দিই, সেটাই থাকবে পরামর্শ। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমাদেরকে এই ব্যস্ততার মধ্যেও সময় দিয়েছেন। নিশ্চয়ই আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন। কর্তৃপক্ষ আশা করি সেগুলো বিবেচনায় আনবেন। আমারও খুব ভালো লাগলো, আসলে আমি ধন্যবাদ দিতে চাই জাগো নিউজকে, মানে চমৎকারভাবে কথা বললাম আসলে। আবার ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জাগো নিউজের সঙ্গেই থাকুন। পরবর্তীতে অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।